আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ভাইয়া ক্লাস 9-10 পড়াশোনা করতেছো তাদের জন্য মূলত আজকে ক্লাসটা। তো আজকে ক্লাসে আমাদের আলোচনার টপিকটা কি? আজকে ক্লাসে আমরা ইএফটি রিডিং ক্লাস 9-10 এর যে ইউনিট 12, এখানে 10 লেখা আছে, হবে 12। ইউনিট 12 লেসন 3 দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, অর্থাৎ আমাদের যে মাইকেল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যে একটা প্যাসেজ লেখা আছে, সেই প্যাসেজ সম্পর্কে আমরা সেই প্যাসেজটা আমরা অনুবাদ করে পড়বো, গ্রামাটিক্যাল রুলস দেখবো, এন্ড আমরা তারপরে কিছু প্রত্যেকটা শব্দের অর্থ আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শব্দের অর্থ মুখস্থ করে নেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো দেখি মাইকেল মাইকেল দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমাদের অর্থ দেওয়া আছে, আমি অর্থ দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবা? তোমরা গোল্ডেন একাডেমি হেল্পলাইন নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমি এটা আপলোড করে দেব, ওখান থেকে তোমরা নিয়ে নেবে এটা, ঠিক আছে? অথবা তোমরা যারা পিডিএফ দরকার হবে তারা তোমার ইসে নক দাও, সরি কমেন্ট বক্সে পিডিএফ লাগবে বলে দাও, আমি কমেন্ট বক্সে তোমার দিয়ে দিবেন, ঠিক আছে? তো চলো দেখি। মাইকেল মধুসূদন দত্ত was a celebrated 19th century বাঙালি poet and dramatist. তো মাইকেল মধুসূদন দত্ত was ছিল এ সেলিব্রেটেড, একজন প্রখ্যাত অর্থাৎ সেলিব্রেটেড পারসন, 19th সেঞ্চুরি 19 শতকের একজন সেলিব্রেটেড বাঙালি পয়েট ছিল, মানে বাংলার কবি ছিল, অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার ছিল। তাহলে 19 শতকের বাংলার একজন প্রখ্যাত নাট্যকার এবং কবি ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে আছে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন সাগরদাঁড়ি, সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেছিল, অন দ্য ব্যাংক অফ দ্য কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নদীর তীরে, কপোতাক্ষ নদীর তীরে যে সাগরদাঁড়ি সাগরদাঁড়ি গ্রাম আছে সেখানে জন্মগ্রহণ করে। এখন দেখো, এই যে কপোতাক্ষ রিভারের পরে এখানে কমা দিয়ে আবার একটা সেন্টেন্স দিছে, অ্যাপোজিটিভ দিছে। আমরা শিখেছিলাম না আগের দিন অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ মানে এর সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তো এই কপোতাক্ষ রিভার কোন জায়গায়? এই সাগরদাঁড়ি কোন জায়গায়? এ ভিলেজ, একটা গ্রাম, ইন কেশবপুর উপজেলা, কেশবপুর উপজেলার একটা গ্রাম, আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার কেশবপুর উপজেলার একটা নদী এই কপোতাক্ষ নদের পাশে বা ব্যাংকের, কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি নামে একটা গ্রামে জন্মগ্রহণ করে কে? আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তারপরে কি আছে? ফ্রম অ্যান আর্লি এজ, ফ্রম অ্যান আর্লি এজ প্রাথমিক বয়স থেকে, অর্থাৎ তার প্রথম জীবন থেকেই মাইকেল অ্যাসপায়ার্ড। আমরা যে ওয়ান্ট ওয়ান্ট ভার্ব পড়ি না, ওয়ান্ট ওয়ান্ট মানে কি? ওয়েন্ট না, কিন্তু ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া। তো এই ওয়ান্টের আর একটা সিনোনিম হলো অ্যাসপায়ার্ড। অ্যাসপায়ার্ড মানে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া, ঠিক আছে? মাইকেল ও অ্যাসপায়ার্ড, মাইকেল আকাঙ্ক্ষা করতো, অর্থাৎ মাইকেল চাইতো টু বি, হতে চাইতো, অ্যান ইংলিশম্যান, একজন ইংলিশম্যান, অর্থাৎ ইংরেজ হতে চাইতো। ইন ফর্ম মানে, ফর্ম মানে রূপ, ফর্ম মানে কি? ফ্রম, এখানে কিন্তু দেখো ফ্রম না, কিন্তু এখানে ফ্রম একটা প্রিপোজিশন, এর অর্থ কি? থেকে। আর ফর্ম মানে একটা রূপ, মানে একটা প্রকার, রূপ বা প্রকার, রূপ মানে যে এমনি রূপ না, রূপ বা প্রকার বা ধরন এরকম, ঠিক আছে? ফর্ম আর ফ্রম তুমি পার্থক্য বুঝতে পারলা? তো ইনফর্ম মানে রূপে, অ্যান্ড মেনার এবং আচরণে, আমার যে আচরণে আমরা আচরণে সে ইংলিশম্যান, অর্থাৎ ইংরেজ হতে চাইতো। তারপরে দেখি কি আছে? দো, দেখো এই যে দো দিয়ে শুরু হয়েছে, তার মানে কোন সেন্টেন্স বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে তোমরা বড় সেন্টেন্স, কিন্তু এটা সিম্পল করবা এবং কম্পাউন্ড করবা করে তোমরা ওই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? দো, যদিও হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, একটা সফিস্টিকেটেড হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। সফিস্টিকেটেড মানে কি? অভিজাত, এক কথায় বলতে। সফিস্টিকেটেড মানে তারা হিন্দু ফ্যামিলি, তারা হিন্দু। সফিস্টিকেটেড মানে সে হিন্দুদের যে যাবতীয় নিয়মাবলী ছিল, ওই পরিবার সেটা প্রায় সবকিছুই মানতো, প্রায় মানে ধর্মপরায়ণ ছিল। সফিস্টিকেটেড খুবই অভিজাত ছিল। সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, যদিও হি কনভার্টেড, সে কনভার্ট রূপান্তর করে, কিন্তু এখানে তো রূপান্তর না, এখানে ধর্মান্তর করে, মানে সে এক ধর্ম থেকে আরেক ধর্মে কনভার্ট করে। তো হি কনভার্টেড, সে
ধর্মান্তরিত করে টু খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মে সে ধর্মান্তরিত করে। তার মানে সে ছিল হিন্দু, হয়ে গেল কি খ্রিস্টান। অ্যাজ এ ইয়ং ম্যান, একটা যুবক বয়স থেকে, অর্থাৎ যুবক বয়স হিসেবে, যুবক হয়ে, তার মানে সে যুবক বয়সে খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। এখানে কি পজিটিভ আছে একটু দেখো, মাস টু দা ইর অফ হিজ ফ্যামিলি। এই ইর মানে কি জানো? এই ইর মানে কি জানো? ইর ইর মানে ক্রোধ, ক্রোধ। আর আই এল এল, ইল মানে অসুস্থ, ঠিক আছে? তো ইর মানে ক্রোধ, তার মাস টু দা ইর অফ হিজ ফ্যামিলি, তার পরিবার থেকে প্রচন্ড ক্রোধ থাকা সত্ত্বেও, প্রচন্ড ক্রোধ ছিল, তবুও সে হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম নিয়ে মানে অ্যাডাপ্ট করে, ঠিক আছে, কনভার্ট করে। অ্যান্ড অ্যাডপ্টেড, এবং যোগ করলো বা গ্রহণ করলো দ্য ফার্স্ট নেম, প্রথম নাম মাইকেল। তার নামের প্রথমে সে মাইকেল নামটা অ্যাডপ্ট করে, মানে গ্রহণ করে। তার মানে সে যখন থেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করে তখন থেকে তার নামের আগে মাইকেল শব্দ আইছে। এর আগে শুধু ছিল মধুসূদন দত্ত, পরে আইছে কি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল কেন? কারণ সে খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে, এই জন্য তাকে মাইকেল তার নামের প্রথমে দেওয়া হয়েছে। তারপর যদি দেখি, his early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners and intellect. তো আমরা প্রথম থেকে পড়ি, his early exposure, তার exposure to English education and European literature, ইংলিশ এডুকেশন মানে ইংরেজি শিক্ষা, অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার, এবং ইউরোপিয়ান যে লিটারেচার বা সাহিত্য আছে সেইগুলোর সাথে, এগুলোর সাথে হিজ আর্লি এক্সপোজার মানে কি পরিচয়, পরিচয় বা তোমার হলো ঘনিষ্ঠ এরকম, মানে ই লাগবে সেরকম সম্পর্ক সৃষ্টি হবে এরকম পরিচয়। তার প্রথম পরিচয় ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার এট হোম, বাড়িতেই তার প্রথম পরিচয় হয় কার সাথে? ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচারের সাথে। অ্যান্ড হিজ কলেজ, এবং তার কলেজে। ইন্সপায়ার্ড, এই যে পরিচয় হলো প্রথম, এই পরিচয়গুলো ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রাণিত করলো, মোটিভেট করলো, এনকারেজ করলো। ও টু ইমিটেট মানে কি জানো? ইমিটেট দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্টস। ইমিটেট মানে কি অনুকরণ করা, অনুকরণ মানে কি ফলো করা যারে বলে আমরা, একজনের অনুকরণ করা, একজনের দেখে চলা এরকম। তো ইমিটেট মানে অনুকরণ করা। টু ইমিটেট দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্ট। তাহলে ইমিটেট ইংরেজিকে, ইংলিশ মানে এখানে কিন্তু দা ইংলিশ, তার মানে এখানে ভাষা না, এখানে ইংরেজ, অর্থাৎ যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদেরকে বলা হয়েছে। তো দা ইংলিশদেরকে বা ইংরেজদেরকে ইমিটেট মানে অনুকরণ করতে সে নিজেকে, তাকে ইন্সপায়ার্ড করে। ইন টেস্ট মানে রুচিতে, ম্যানার্স মানে আচরণে, অ্যান্ড ইন্টেলেক্ট এবং বুদ্ধিমত্তায়, অর্থাৎ সে রুচি, আচরণে এবং বুদ্ধিমত্তায় ইংরেজদের মতো হতে চায়। এটা তাকে অনুপ্রাণিত করছে কে? তার প্রথমত যে এক্সপোজার ছিল ইংলিশ, তার প্রথমত যে পরিচয় ছিল, কাদের সাথে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ যে লিটারেচার, ইউরোপিয়ান লিটারেচারের সাথে তার যে প্রথম পরিচয়, ওই পরিচয়টাই তাকে এগুলো অনুপ্রাণিত করে। তো এখানে একটা জিনিস দেখবা, টু ইমিটেট, এখানে একটা জিনিস, একটা গ্রামার শেখাই তোমাদের, যে টু প্লাস ভি অন, এটার নাম কি জানো? ইনফিনিটিভ। আর ভার্ব প্লাস আইএনজি, এটা কি জানো? জিরান্ড। যদি সেটা নাউনের কাজ করে, যদি নাউনের কাজ করে তাহলে ভি প্লাস আইএনজি সেটা কি হবে? জেরান্ড হবে। আর ভি প্লাস আইএনজি পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে কখন? যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে সেটা পার্টিসিপল হবে। তো একটা উদাহরণ দিই, যে টু প্লাস ভি অন এর ইনফিনিটিভ একটা উদাহরণ তো এখানে আছে। টু ইমিটেট মানে অনুকরণ করতে, উদ্দেশ্য বোঝাবে এখানে। টু গো যেতে, টু রিড পড়তে, টু ইট খেতে, টু হ্যাভ পেতে, টু অবটেইন অর্জন করতে, এরকম।
করতে এরকম উচ্চারণ হবে। আর জিরান কোনটা? জিরান নাউন হিসেবে ব্যবহৃত হবে। যদি বলি আহ যদি বলি আমি স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট, স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য কথা বলা, যে স্পিকিং এটা কিন্তু কিসে ব্যবহৃত হয়েছে? স্পিকিং দ্য ট্রুথ, স্পিকিং দ্য ট্রুথ ওটা না। আগে দেখো আমরা জিরান বুঝে নি। সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। সাবজেক্টে বসে, সাবজেক্টে নাউন ছাড়া কি অন্য কিছু বসতে পারে? অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, নাউন না নিয়ে অ্যাডজেক্টিভ বসতে পারবে না। তার মানে আমি সাবজেক্টের জায়গায় যে জিনিসটা দিব সেটা নাউন সেখানে লাগবেই, নাউন বা প্রোনাউন লাগবেই। যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে তাকে নাউন আনতে হবে। অ্যাডজেক্টিভ একা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে না, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। তো সুইমিং এটা একটা নাউন। সুইমিং ইজ এ গুড হ্যাবিট, সরি, গুড এক্সারসাইজ। সুইমিংটা এখানে নাউন। আর অ্যাডজেক্টিভ কি? এই পার্টিসিপল কোনটা হবে? পার্টিসিপল তোমার যেমন দেখো প্রথম যে উদাহরণ দিলাম যে স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট, এখানে স্পিকিংটা কি? আমার পার্টিসিপল। ওকে, ওসব ঝামেলার মধ্যে না গিয়ে আমরা চলি, দেখি তারপরে কি আছে। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, তার অ্যাডোলেসেন্ট মানে তার শৈশব বা কৈশোর থেকেই, তার কৈশোর থেকে হি স্টার্টেড সে শুরু করেছিল বিলিভিং বিশ্বাস করতে শুরু করেছিল। এই দেখো এই বিলিভিং এইটা কিন্তু সেই পার্টিসিপল। ওকে, পার্টিসিপলের যে উদাহরণ দিলাম না এরকম, বিলিভিং হি স্টার্টেড শুরু করেছে বিলিভিং বিশ্বাস করতে, এখানে অ্যাডজেক্টিভ এটা, এখানে যা এখানে কিন্তু এই না, কি বলে জিরান না, জিরান হতে হলে নাউন হওয়া লাগবে, নাউন তো রাখেন না। সে বিশ্বাস করতে সে শুরু করলো, বিশ্বাস করতে শুরু করলো দ্যাট যে হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করছে অন দ্য রং সাইড মানে ভুল সাইডে বা ভুল অংশে, ভুল সাইডে জন্মগ্রহণ করছে অফ দ্য প্ল্যানেট। প্ল্যানেট মানে কি? গ্রহ। প্ল্যানেট মানে কি? গ্রহ। গ্রহ কোনগুলো? যেগুলো সূর্যের চারপাশে ঘোরে। এখানে প্ল্যানেট বলতে বোঝাচ্ছে কি? পৃথিবী গ্রহকে বোঝাচ্ছে। তো আমাদের এই প্ল্যানেটটার রং সাইডে জন্মগ্রহণ করছে এটা সে ভাবে, অ্যান্ড দ্যাট এবং ভাবে যে এবং বিশ্বাস করে যে হিজ সোসাইটি তার সমাজ ওয়াজ আনএবল, এবল থেকে হয়েছে আনএবল। অ্যানাবল মানে কি? অযোগ্য বা অনুপযুক্ত, সক্ষম না, সরি, ওয়াজ আনএবল সক্ষম না বা অক্ষম, টু অ্যাপ্রিসিয়েট মূল্যায়িত করতে অথবা প্রশংসা করতে হিজ ট্যালেন্ট তার প্রতিভা বা তার যে ট্যালেন্ট আছে সেটা তার সোসাইটি মূল্যায়িত করতে পারবে না, সেটা সে ভাবে। ঠিক আছে, বিশ্বাস করতে শুরু করে। তারপর কি আছে? হি অলসো বিলিভ দ্যাট সে আরো বিশ্বাস করতো বা করেছিল যে দ্য ওয়েস্ট মানে পশ্চিমারা, দ্য ওয়েস্ট মানে পশ্চিমারা, অর্থাৎ পশ্চিমারা, পশ্চিমারা মানে মানে কি বলবো তোমার, দেখো দেওয়া আছে সেক্ষেত্রে যে পাশ্চাত্য বিশ্ব, তার মানে আমাদের পশ্চিম সাইড, আমাদের যেখানে আছে আমাদের পশ্চিম সাইডে ওইদিকে কে পাশ্চাত্য বলা হয়, যেমন আমেরিকা আছে, ইউরোপ আছে, ওদেরকে পাশ্চাত্য বলা হয় বা পশ্চিমা বলা হয়। তো দেখি দেখি হি অলসো বিলিভ দ্যাট সে আরো বিশ্বাস করে যে দা ওয়েস্ট মানে পশ্চিমারা উড বি মোর রিসেপটিভ আরো বেশি গ্রহণীয় হবে বা আরো বেশি গ্রহণ করবে তাকে, টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস তার সৃজনশীল যে প্রতিভা, সৃজনশীল যে যোগ্যতা আছে সেটা, জিনিয়াস আছে, বুদ্ধিমত্তা আছে, সেগুলো তারা আরো বেশি গ্রহণ করবে। সে যেহেতু এটা ভাবছে, কিন্তু একটা কথা আছে না, আহ তোমার নির্গুণ স্বজন শ্রেয়, আহ, নির্গুণ স্বজন শ্রেয় মানে বাংলায় বলি যে এসে বলি যে উম, স্বজন মানে নিজের লোক যদি গুণ না থাকে, গুণ না থাকে তার তার সাথে থাকতে হয়। দেখ সে যেহেতু চাইছে, সে মানে ভাবছে যে ওখানকার মানুষ তাকে বেশি গ্রহণ করবে, কিন্তু আসলে কিন্তু ওখানকার মানুষ তাকে বেশি গ্রহণ করেনি। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার, মধুসূদন ছিল একজন আর্ডেন্ট ফলোয়ার মানে আর্ডেন্ট মানে খুবই আহ, অনুগত বা অনুরাগী, অনুরাগী ফলোয়ার বা কি বলে ভক্ত, অনুগত ভক্ত ছিল অফ দ্য ফেমাস ইংলিশ পয়েট লর্ড বায়রন। লর্ড বায়রন একজন বিখ্যাত ইংলিশ পয়েট অর্থাৎ ইংরেজ কবি, তার আর্ডেন্ট ফলোয়ার ছিল সে মধুসূদন, মানে অনুরাগী ভক্ত ছিল। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি, তাই আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে হি ওয়েন্ট টু সে চলে গিয়েছিল ইউরোপে চলে গিয়েছিল, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করেছিল কম্পোজিং পোয়েমস মানে কবিতা লেখা শুরু করে, অ্যান্ড প্লেস এবং নাটক রচনা করতে শুরু করে ইন ইংলিশে।
দে শোড, দে শোড, দে, বলো এই দেটা কাকে বোঝাচ্ছে বলো, এই প্রশ্নটার উত্তর দাও তোমরা। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। আমি যখন প্রথমে এই প্যাসেজটা পড়ছিলাম তখন আমি এখানে ভাবছিলাম কি এটা ভুল করে দিছে, এখানে দেখতেছি হিজ হায়ার লেভেল, তাহলে হিজ টেস্টে তাহলে হলো পজিটিভ, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দে বসার কথা না, আমি এটা ভাবছিলাম। তারপরে আমার স্যার আমাকে বললো যে এখানে এই দে দ্বারা মাইকেলকে বোঝানো হচ্ছে না, এই দে দ্বারা আমাদের যে প্লেস এবং পয়েমস, মানে যে যে কবিতা এবং যে নাটকগুলো সে রচনা করলো, ওই যে নাটক এবং কবিতা এইগুলোর কথা বলেছে। দে শোড মানে এই কবিতা এবং নাটকগুলো শোড দেখিয়েছে হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তার যে বুদ্ধিমত্তার, তার বুদ্ধিমত্তার সর্বোত্তম লেভেলের একটা বুদ্ধিমত্তা, মানে উচ্চমানের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় এইগুলো দেখায়। মানে এই পয়েম এবং প্লে, তার যে নাটক এবং তার যে কবিতা আছে, এইগুলো তার উচ্চ মানের যে বুদ্ধিমত্তা, তার মেধা আছে সেটা প্রকাশ করে। বাট কিন্তু দুঃখের বিষয় তারা এগুলো দেখেই না। হাউএভার, যাই হোক, দ্য হি ফেইল, সে ব্যর্থ হলো টু গেইন। টু গেইনটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ এগুলো বলে কি, এই তিনটা জিনিসে বলে কি, ভার্বাল বলে। যখন একটা সেন্টেন্সে দেখবা দুইটা ভার্ব দিয়ে দিয়েছে, রাইট ফর্ম ভার্বসে বিশেষ করে এটা দেয়, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব দিয়েছে, দুইটা ফাইনাইট ভার্ব দিয়েছে, তো একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না। আবার রাইট ফর্ম ভার্বে তুমি তো কোনো কনজাংশন আনতে পারবে না, তার মানে তোমার যেকোনো একটা ভার্বকে তোমাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে, নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ভার্বাল করতে হবে। নন ফাইনাইট ভার্ব কিভাবে করতে হয়? ইনফিনিটিভ দিয়ে, জেরান দিয়ে এবং পার্টিসিপল দিয়ে, তিনটা দিয়ে। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যখন নেব তখন তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দেবো। হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, সে উপযুক্ত বা সঠিক অ্যাপ্রিসিয়েশনের মূল্যায়ন পেতে ব্যর্থ হয়, গেইন মানে অর্জন করতে। টু হিজ আটার ফ্রাস্ট্রেশন, তার চরম হতাশায়, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো বা খুঁজে পেলো যে হি ওয়াজ নট এস্টিমেটেড হবে এখানে, তাকে ধরা হয় না বা তাকে সমাদৃত করা হয় না বা সমাদৃত করা হচ্ছে না অ্যাজ এ নেটিভ রাইটার, একজন স্থানীয় রাইটার হিসেবে অফ ইংলিশের একটা স্থানীয় রাইটার হিসেবে তাকে সমাদৃত করা হচ্ছে না, তাকে মূল্যায়িত করতে করা হচ্ছে না লিটারেচার, ইংলিশ সাহিত্যের, সরি। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, তার হতাশার, তার হতাশা থেকে, এই হতাশার মধ্য দিয়ে বা হতাশা থেকেই হি কম্পোজড, সে রচনা করে এ সনেট, একটা চতুর্দশপদী কবিতা। তোমাদের বইতে যে কি বলে কপোতাক্ষ নদ নামে একটা গল্প আছে না, এই সরি বলে সনেট আছে না, চতুর্দশপদী কবিতা আছে না, কবিতা আছে না, ওইটা ওইটা তৈরি করে। কম্পোজ এ সনেট ইন বাংলা, কপোতাক্ষ নদ, কপোতাক্ষ বাংলাটা দেখে নাও কপোতাক্ষ, কিন্তু কপোতাক্ষ, কপোতাক্ষ নদ নামে বাংলায় একটা সনেট সে লেখে। হুইচ আর্ন, যেটা আয় করেছিল, আয় মানে এখানে টাকা পয়সা আয় করা না, আর্ন ব্যবহার করা হয় আয় করার ক্ষেত্রে, বাট এখানে আর্ন মানে এনে দেয়। আর্ন তাকে এনে দেয় বা তাকে দেয় হুজ রেপুটেশন, খুব বেশি রেপুটেশন মানে খুব বেশি সম্মান দেয় ইন বাংলা। তাহলে দেখো, সে ইংরেজদের পাওয়ার জন্য, ইংরেজদের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সেখানে গিয়ে তাদের ভাষায় রচনা করছে, তারা অনেক ভালো ভালো লিখছে, বাট তারা কেউ এর লেখাকে মূল্যায়ন করেনি। কিন্তু যে একদিন এই ফ্রাস্ট্রেশনের মধ্যে একদিন একটা কবিতা লিখছে, যেটা চতুর্দশপদী কবিতা, যেটা আগে কেউ কোনোদিন লেখেনি। চতুর্দশপদী কবিতার এক লাইনে কয়টা অক্ষর থাকে? 4টা লাইন থাকে। আবার সব মিলে লাইন থাকে কয়টা? সরি, 14টা। এক লাইনে কয়টা থাকে? 14টা। সব মিলে লাইন থাকে কয়টা? 14টা। তো এরকম একটা কবিতা লিখছে সে প্রথমে, আর কেউ, রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, তবুও সে কিন্তু প্রথমে আমাদের চতুর্দশপদী কবিতা লিখতে পারেনি, পরে লিখছে। আগে প্রথম শুরু করছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে দেখো, যে বিষয়টা ও ছাড়তে চাচ্ছিল সেই বিষয়ে সে পারদর্শী হয়ে যাচ্ছে। তারপরে দেখি, গ্রাজুয়ালি, ধীরে ধীরে, হি কুড রিয়েলাইজ, তারপরে সে বেচারা বুঝতে পারলো যে হিজ ট্রু আইডেন্টিটি, তার সত্যিকারের যে পরিচয়, তার যে সত্যিকারের যে পরিচয়টা আছে, সেটা লে ইন বেঙ্গল, সে বাংলায় নিহিত আছে বা বাংলায় আছে, বাংলার মধ্যে লিখে আছে। সে ইংরেজদের যতই খুশি করতে যাক না কেন, সে ইংলিশে একটা নেটিভ রাইটার কখনো হতে পারবে না, সে ফরেনার তো ফরেনারই থাকবে, সোজার্নার। দ্যাট ইজ ট্রু আইডেন্টি গেল, অ্যান্ড হি ওয়াজ এ সোজার্নার, এবং সে একটা
কি ছিল, একটা প্রবাসী ছিল। কি প্রবাসী? ক্ষণস্থায়ী, মানে সে প্রবাসী বেশি দিন থাকতে পারে না, মেয়াদে 5 বছর 6 বছর এরকম থাকে না এরকম। তো হি ওয়াজ এ সোজার্নার ইন ইউরোপ, সে ইউরোপে একজন সোজার্নার ছিল, অর্থাৎ ক্ষণস্থায়ী প্রবাসী ছিল। আফটারওয়ার্ডস, তারপরে হি রিগ্রেটেড, সে অনুতপ্ত হলো, সে ভাবলো যে আসলেই তো আমি আমার যাদের ছেড়ে চলে গেছিলাম তারাই আমার যোগ্যতার হলো, আমার মেধার মূল্যায়ন করছে, কিন্তু আমি যাদের জন্য গেছিলাম তারা আমার মেধার মূল্যায়ন করছে না। তবে সে অনুতপ্ত হলো ফর ইংল্যান্ড, সরি, রিলেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রতি তার যে ফ্যাসিনেশন ছিল, তার যে মুগ্ধতা ছিল, তার যে আকাঙ্ক্ষা ছিল, তার যে খুবই একটা মানে মনের মধ্যে একটা আলাদা আবেগ ছিল, ওই আবেগটা জন্য সে অনুতপ্ত হলো। অ্যান্ড দ্য ওয়েস্ট, এবং পশ্চিমাদের জন্য তার যে ফ্যাসিনেশন ছিল সেটার জন্য সে অনুতপ্ত হলো। দেন হি কেম ব্যাক, সে ফিরে আসে টু বেঙ্গল, বেঙ্গলে ফিরে আসে, অ্যান্ড ডিভোটেড, এবং উৎসর্গ করে হিমসেলফ, নিজেকে উৎসর্গ করে তো বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে নিজেকে উৎসর্গ করে ফ্রম দিস পিরিয়ড, এই পিরিয়ড থেকে, এই সময় থেকে সে বাংলা লেখা শুরু করে। কবে বলতো? তার জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ওইদিকে কাটা দিয়ে এখন এসে বাংলা লিটারেচার সে কি করলো, সে ডিভাইড করলো। কিন্তু দেখো, সে অল্প সময়ের জন্য ডিভাইড করছে, কিন্তু অন্যান্য যে গুরুত্বপূর্ণ কবি ছিল আমাদের, তাদের থেকে সে অনেক ভালো, অনেক নতুন নতুন জিনিস তৈরি করছে। যেমন সে চতুর্দশ পদী কবিতা সনেটের প্রবর্তন করেন, তাই না? সনেট প্রবর্তন করেন। আবার কি লেখেন? ফার্স্ট ইপিক লেখেন, মধুসূদন দত্ত। কি ফার্স্ট ইপিক লেখেন? কি নাম কি তার? মেঘনাদ বধ কাব্য। আগে কেউ লিখতে পারে না কিন্তু ওরকম ইপিক, তাই না? সনেট, অনেক কিছু সে কি করে, মানে প্রথম সেটা করে। আর ইনার যে লেখাগুলো, সেগুলো অন্য কোনো কবির সাথে মিলে না। তাহলে দেখো কি পরিমাণ মেধাবী ছিল। তারপরে কি, হি হ্যাজ রিটেন, সে লিখেছে দ্য ফার্স্ট বাংলা ইপিক, প্রথম বাংলা মহাকাব্য, ইপিক মানে মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য এই নামক মেঘনাদ বধ কাব্য রচনা করেন কবে? সে প্রথমে করছিল সে। তারপরে আর কিছুই নাই। ধন্যবাদ। আমার গোল্ডেন একাডেমি এটা তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের জানিয়ে দিবা যে ফার্স্ট পেপার এবং অন্যান্য অঙ্ক, গণিত যা আছে, তারপর আর্টসের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর ভিডিও আমার চ্যানেল থেকে দেওয়া হবে, এখন দেওয়া হবে। তো একা মানুষ, এই জন্য প্রতিদিন বেশি ভিডিও দিতে পারি না, একটা করে ভিডিও দিই। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে জানাবা যে আমাদের এইটাই সমস্যা হচ্ছে। তাছাড়া আমাদের নতুন সেটআপে আর তোমাদের কোনো একটা বিষয়ের কারণে বা পয়েন্ট, পিডিএফ বানানো, এইসব কোনো ক্ষেত্রে তোমাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে যে এই কাজটা করলে আপনার ভিডিওটা আরো ভালো হবে। তো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলতে পারো, এবং তোমাদের এখানে কোনো সমস্যা থাকলে সেটা বলবা। তো আমি যেহেতু আমি একা মানুষ, তো তোমাদের বা আপনাদের পরামর্শ দরকার সেটআপটা সুন্দর করার জন্য, সুন্দর করে যাতে তোমাদের একটা ভালো আউটপুট দেওয়া যায়, সেটার জন্য কাজ করার চেষ্টা করছি। এবং তোমরাও আমাকে সাহায্য করো, আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটা আমাকে জানিয়ে দিবা, এবং কোনো লাইটিং কোনো কিছুতে সমস্যা হলে আমাকে জানাবা যে এই জিনিসটা করলে ভিডিওটা আরো ভালো হবে, আরো শিক্ষার্থীরা আরো উপকৃত হতে পারবে। ঠিক আছে? তো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ গ্রামার, গণিত এবং আর্টস এর সকল সাবজেক্টটা আমি ইনশাল্লাহ ভিডিও দিব ইনশাল্লাহ। তো তোমরা আমার জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য দোয়া থাকলো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।